বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপের একাদশ শ্রেণী হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নাম্বার 1 এবং লেকচার নাম্বার 6। এবং এই লেকচার নাম্বার 6 অর্থাৎ 6 নাম্বার লেকচারে আমরা আজকে বিস্তারিতভাবে কথা বলবো হিসাব সমীকরণ কিভাবে প্রস্তুত করা হয় এবং একই সঙ্গে কিভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে বিগত 5টি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করার চেষ্টা করেছি। গত ক্লাসেও আমরা একটি হিসাব সমীকরণের অঙ্কের অর্থাৎ লেনদেনের হিসাব সমীকরণে কিভাবে প্রভাব বিস্তার করে সেটি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা একটার পর একটা যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের যে আমরা প্রথমে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কথা বলেছি, তারপরে আমরা বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, লেনদেন, লেনদেনের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা লেনদেন বলবো এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ঘটনা বলতে পারবো, সেগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী। এছাড়া আমরা হিসাব সমীকরণ যে 5টি ভাবে প্রস্তুত করা যায় সেটি নিয়ে কথা বলেছিলাম। গত ক্লাসে আমরা কিভাবে লেনদেনটা অর্থাৎ যে সকল লেনদেন আমাদের হিসাব বিজ্ঞানে সংঘটিত হয় ওই সকল লেনদেনের হিসাব সমীকরণের সাথে কি সম্পর্ক আছে সেটি নিয়ে কথা বলেছিলাম এবং একটি সমীকরণ আমরা প্রস্তুত করেছিলাম। আজকে আমরা আরেকটি অঙ্ক দেখব হিসাব সমীকরণ প্রস্তুত, পাশাপাশি আমরা জাবেদাগুলো তৈরি করে নিব। আমরা কারণটা হলো গত ক্লাস এবং তার আগের ক্লাসে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিগুলো জেনে নিয়েছি যে হিসাবের কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এবং আমরা বারবার বলেছিলাম যে সেটি আধুনিক পদ্ধতি হোক অথবা সনাতন পদ্ধতি হোক, আমরা আমাদের প্রথম কাজটি হলো হিসাবগুলোকে আগে আইডেন্টিফাই করা, অর্থাৎ সেটি সম্পত্তিবাচক না আয়বাচক, দায়বাচক, খরচবাচক, মালিকানা সত্ত্ব না উত্তোলন সম্পর্কিত। এরপরে আমরা জাবেদা এবং হিসাব সমীকরণে সেটি প্রভাব দেখেছিলাম এবং আমরা বারবার যেটি বলেছি যে একটি অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সেটি লেনদেন কিনা। এবং লেনদেন হলে যে 4টি প্রধানত বৈশিষ্ট্য থাকে, যে 2টি পক্ষ থাকবে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, স্বয়ংসম্পূর্ণ স্বাধীন হবে এবং অর্থের অঙ্কের পরিমাপ এবং স্বতন্ত্র হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা লেনদেন বলবো এবং লেনদেন যদি হয় তবে সেটা জাবেদায় লিপিবদ্ধ করা যাবে এবং একইভাবে হিসাব সমীকরণ সেখান থেকে প্রস্তুত করা যাবে। তাহলে আমরা অঙ্কটা আগে একটু দেখে নিব প্রিয় শিক্ষার্থী। আজকে যেটি নিয়ে আমরা হিসাব সমীকরণ নিয়ে কথা বলতে চাই, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে আমরা দেখতে পাই নিম্নোক্ত লেনদেন সমূহ কিভাবে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে থাকে অর্থাৎ কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে থাকে সেটি আমরা দেখব। জানুয়ারি 1, 90,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। নগদে পণ্য ক্রয় 25,000 টাকা, ধারে পণ্য ক্রয় 15,000 টাকা, নগদে আসবাবপত্র ক্রয় আছে 30,000 টাকা, নগদে পণ্য বিক্রয় আছে 45,000 টাকা, আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হয়েছে 10,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 9,000 টাকা, পাওনাদারকে অর্থ প্রদান করা হয়েছে 17,000 টাকা। এই 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই সমস্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাদেরকে একটি হিসাব সমীকরণ প্রস্তুত করতে হবে এবং হিসাব সমীকরণ প্রস্তুত করার পূর্বে আমরা এটার আগে জাবেদা নিয়ে কথা বলবো, অর্থাৎ জাবেদা আমরা তৈরি করব এবং জাবেদা করার পরে সেটিকে হিসাব সমীকরণে কিভাবে আজকে প্রয়োগ করতে পারি সেটি আমরা পাশাপাশি দেখে নিব। আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, অর্থাৎ একদিকে বোর্ডে আমরা একদিকে হিসাব সমীকরণের দাগটা টেনে নিব, পাশাপাশি আরেক দিকে আমরা সংক্ষিপ্তভাবে জাবেদা তৈরি করব এবং প্রত্যেকটা এন্ট্রিগুলোকে আমরা জাবেদা তৈরি করব, পর্যায়ক্রমে সেটিকে আমরা হিসাব সমীকরণে স্থাপন করে দেখব যে আসলে একই সঙ্গে আমরা কিভাবে জাবেদা এবং হিসাব সমীকরণ প্রস্তুত করতে পারি। তাহলে প্রথমে যেটি আছে, আমরা হিসাব সমীকরণের এখন প্রশ্নটা আসলো যে স্যার হিসাব সমীকরণের আমরা জানি একদিকে থাকে যাবতীয় সম্পত্তি, আরেক দিকে থাকে দায় ও মালিকানা সত্ত্ব। প্রশ্নটা হলো সম্পত্তির দিকে আমরা কয়টি ঘর টানবো এবং দায়ের দিকে আমরা কয়টি ঘর টেনে নিব।
আমি যদি একেবারে সংক্ষেপে বলি প্রিয় শিক্ষার্থী, সাধারণত তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে মূলধন বিনিয়োগ করা হয়েছে, মানে এখানে নগদ আছে। এরপরে ধারে পণ্য, নগদে পণ্য ক্রয় আছে, অর্থাৎ এখানেও নগদ অন্তর্ভুক্ত আছে। এরপরে ধারে পণ্য ক্রয় অর্থাৎ হলো এখানে পাওনাদারের অন্তর্ভুক্ত আছে। নগদে আসবাবপত্র ক্রয়, মানে এখানে আসবাবপত্র আছে। নগদে পণ্য বিক্রয়, সেটি একবার জেনেছি আমরা। কর্মচারীদের বেতন প্রদান, অর্থাৎ নগদ চলে গেল, পাওনাদারকে অর্থ প্রদান। অর্থাৎ সম্পত্তি পাশে যে কয়টি আইটেম আমরা পেলাম, অর্থাৎ একটি নগদ পেলাম, একটি আসবাবপত্র পেলাম, এই দুটো আইটেমকে আমরা পেয়ে গেছি। আর যেহেতু আমাদের ধারে বা বাকিতে কোনো সেবা প্রদান বা পণ্য বিক্রয় নাই, অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদারের কোনো ঘর এখানে টানতে হবে না বা কলাম এখানে টানতে হবে না। অপরদিকে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব এবং মূলধন হিসাবে দুটো ঘর আমরা পেয়েছি। তাহলে আমরা ডেবিট দিকে করব নগদ এবং আসবাবপত্রের কলাম, আর ক্রেডিট দিকে আমরা যে করব প্রিয় শিক্ষার্থী পাওনাদার এবং মূলধন হিসাব। প্রশ্নটা হলো যে অঙ্কে যেহেতু নগদে পণ্য ক্রয় আছে, এই পণ্যটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে অন্তর্ভুক্ত করতে পারি। যদি আমাদের ব্যবসায়িক পণ্য বলতো, তাহলে অবশ্যই সেটাকে আমাদের সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে হতো। তাহলে আমরা হিসাব সমীকরণের যে দাগটি, সেটি আগে আমরা একটু টেনে নিব। আমরা উপরে লিখে নিব হিসাব সমীকরণ প্রস্তুত। আমরা জেনেছি প্রিয় শিক্ষার্থী, হিসাব সমীকরণ মানে মাঝখানে আগে আমরা দাগ টেনে নিব। এটি হলো আমাদের অ্যাসেটস বা সম্পত্তি সমূহ, যেটাকে আমরা সংক্ষেপে বলি এ। এখানে হলো এল প্লাস ওই, অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব। আরেকটি কলাম টেনে নিব, সেটি হলো আমাদের মন্তব্য। আর এই পারে থাকবে আমাদের তারিখ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানি সম্পত্তির দুটি কলাম করব। একটি হলো আমাদের নগদ বা নগদান হিসাব, অপরটি হলো আমাদের আসবাবপত্র। দায় পাশে গিয়ে আমরা যেটি করব, আমরা এখানে দুটি কলাম পেয়েছি। একটি হলো পাওনাদার বা প্রদেয় হিসাব, অপরটি হলো আমাদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা বারবার বলার চেষ্টা করেছি, সেটি হলো আমাদের বাম পাশে থাকবে যাবতীয় সম্পত্তি এবং ডান পাশে থাকবে সমানের ডান পাশে থাকবে সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব। আমরা প্রত্যেকটা আইটেম পড়ে প্রথমে লেনদেনগুলো শনাক্ত করে নিব। সে লেনদেনগুলো শনাক্ত করতে হলে বারবার যেটা আমরা বলার চেষ্টা করেছি যে আধুনিক পদ্ধতিতে আমরা যে 6টি শ্রেণীতে ভাগ করে থাকি, সেই 6টি সংখ্যা তোমরা লক্ষ্য করে দেখো। অ্যাসেটস যাবতীয় সম্পত্তি, লায়াবিলিটি যাবতীয় কারবারের দায়, সেটি অন্তর্দায় বহির্দায় যেটি হোক না কেন, ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয় সমূহ, এক্সপেন্সেস বা খরচ সমূহ এবং ড্রয়িংস উত্তোলন সমূহ। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে প্রতিটা আইটেম, এখানে যে 6টি আইটেম দেওয়া আছে, দুটো আইটেমকে আমাদের ব্লক করবো, অর্থাৎ দুটো আইটেমের সাথে জড়িত থাকতে পারে। এবং সেটি কি বলেছিলাম, দুটোই সম্পত্তি হতে পারে। একটি সম্পত্তি আরেকটি দায় হতে পারে, একটি সম্পত্তি আরেকটি মূলধন হতে পারে, একটি সম্পত্তি আরেকটি আমাদের আয় হতে পারে, এবং একটি সম্পত্তি অপরটি খরচ হতে পারে, এবং একইভাবে সম্পত্তি এবং উত্তোলনও হতে পারে, অথবা এই দিকেও হতে পারে। তবে
পক্ষ কয়টি থাকবে? দুইটি পক্ষ থাকবে। এবং সেই পক্ষের মধ্যে আমরা বলেছিলাম যদি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই সম্পত্তির ঘরে আমরা যোগ করব, এবং সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে ওই সম্পত্তি থেকে সেই যেই পরিমাণ টাকা হ্রাস পাবে সেটিকে আমরা বিয়োগ করব। একইভাবে আমরা বলেছিলাম দায় বৃদ্ধি পেলে দায়ের সাথে যোগ করব এবং দায় হ্রাস পেলে দায় থেকে আমরা বিয়োগ করব। মালিকানা সত্ত্বের সাথে আমরা 4টি আইটেমের কথা বলেছিলাম, অর্থাৎ এখানে দেখো, লক্ষ্য করে তোমরা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ মূলধনের সাথে যাবতীয় আয় সমূহ যোগ হবে এবং খরচ এবং উত্তোলন যদি থেকে থাকে তাহলে সেটি মূলধন থেকে আমরা বিয়োগ করব। মন্তব্যের কলামে গতদিন যেটা বলেছিলাম যে যে সকল আইটেম কেবলমাত্র মালিকানা সত্ত্বের সাথে যোগ এবং বিয়োগ হবে ওই সমস্ত আইটেমগুলোকেই আমার মন্তব্যের কলামে লিখতে হবে। অর্থাৎ মূলধন যদি হয় সেটিকে আমরা বিনিয়োগ লিখবো, আয়গুলো যদি হয় তাহলে আয় বা স্পেসিফিক নাম লিখবো, অর্থাৎ হলো বিক্রয় অথবা সেবা প্রদান। খরচ হলে খরচ অথবা যে খাতে খরচ তার নাম লিখবো, এবং উত্তোলন হলে আমরা উত্তোলনেরও নাম লিখবো। আমরা 1 নাম্বার আইটেম যদি দেখি প্রিয় শিক্ষার্থী, আমাদের স্লাইড শো 1 নাম্বার আইটেম যেটি দেওয়া আছে সেটি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে দেখো, 1 জানুয়ারি 2019-20 যে সালটাই হোক না কেন 90,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করা হলো বা মূলধন হিসেবে কারবারে বিনিয়োগ করা হলো 90,000 টাকা। তোমরা লক্ষ্য করে দেখো যে একদিকে কারবারে নগদ টাকা আগমন করেছে 90,000 টাকা, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 90,000 টাকা। অর্থাৎ এইখানে আমরা যদি দেখি 1 নাম্বার আইটেমটাকে, তাহলে দুটো পক্ষকে জড়িত করেছে, একটি হলো আমাদের অ্যাসেটস, অপরটি হলো আমাদের ক্যাপিটাল। অর্থাৎ আমাদের সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে দুটো আইটেমকে ভাগ করে নিলাম, একটি হলো আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং অপর দিক হলো আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হলো আমাদের প্রথম কাজটি হলো দুটো পক্ষকে নির্ণয় করা। এই দুটো পক্ষকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে জাবেদা বা হিসাব সমীকরণ কেন কোনোটাই আমরা করতে পারবো না। তাহলে আমরা দুটো পক্ষ পেয়ে গেছি, একটি নগদ যেটিকে আমরা জানি সম্পত্তি হিসেবে, অপরটি হলো মূলধন বা মালিকানা সত্ত্ব হিসেবে। এখন জাবেদা করতে গেলে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে যে নেচারটা আমরা শিখেছি, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে জানুয়ারির 1 তারিখে আমরা জাবেদা লিখতে পারি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 90,000 টাকা। আমরা জাবেদার সঙ্গে সঙ্গে করে নিলাম। এখন হিসাব সমীকরণের যদি এর প্রয়োগটা দেখাই, প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম আমাদের নগদের কলাম টানা আছে, তারিখ হলো আমাদের জানুয়ারি 1 তারিখ। আমরা কি শিখলাম? নগদ ডেবিট মানে নগদ বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদের ঘরে যোগ করব আমরা 90,000 টাকা। অপরদিকে মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট মানে মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধনের ঘরে যোগ করব আমরা 90,000 টাকা। এবং মন্তব্যের যে কলাম সেই কলামে লিখে দেব আমরা কত টাকা। প্রিয় শিক্ষার্থী, কি লিখবো মন্তব্যের কলামে? বিনিয়োগ। আমরা আবার একটু ভালো করে মনে রাখতে হবে, কেবলমাত্র মালিকানা সত্ত্বের ঘরে প্লাস এবং অর্থাৎ হলো যোগ বিয়োগ হলে কেবলমাত্র তার আমাদের মন্তব্য করতে হবে, অন্যথায় মন্তব্য করতে হবে না। 1 নাম্বার অর্থাৎ 1 জানুয়ারির কাজটি আমরা শেষ করেছি। এরপর আমরা 5 জানুয়ারি যাব। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, 5 জানুয়ারি যদি দিকে আমরা যাই তাহলে যেটি পেলাম আমরা নগদে পণ্য ক্রয়। ওই যে এইখানে দুটি পক্ষকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে আমরা দুটি পক্ষ নগদে পণ্য, নগদ উল্লেখ আছে, অর্থাৎ নগদ আছে একটি পক্ষ, অপরটিকে ক্রয়। ক্রয় বলতে আমরা যেটিকে বুঝি খরচ। ক্রয় বলতে কি আমরা কি বুঝি? সাধারণত খরচ। তাহলে আমরা এখানে দুটো পক্ষ পেলাম, একটি সম্পত্তি আর একটি খরচ। আমরা দুটোরই নেচার জানি, সম্পত্তি এবং খরচের নেচার একই, অর্থাৎ বৃদ্ধি পেলে হয় ডেবিট আর হ্রাস পেলে হয় ক্রেডিট। এইখানে আমাদের দেখতে হবে কোনটি সম্পত্তি বৃদ্ধি পেল না খরচ বৃদ্ধি পেল, কারণ দুটোর নেচার যখন একই তখন একটি বৃদ্ধি পেলে অপরটি অবশ্যই হ্রাস পাবে।
পণ্য ক্রয় করলে আমাদের খরচ বৃদ্ধি পায়, আর নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কারবার হতে চলে যায়, সুতরাং নগদ টাকা বা নগদ হ্রাস পাবে। তাহলে এখানে আমরা যেটি পেলাম প্রিয় শিক্ষার্থী, খরচ বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে আমরা জাবেদা করতে পারি পণ্য ক্রয় বা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ দেওয়া আছে আমাদের 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জাবেদা শিখে গেলাম। এখন জাবেদা থেকে হিসাব সমীকরণ যদি আসে, ক্রয় মানে জানে খরচ, খরচ হলে হিসাব সমীকরণের প্রয়োগটা আমরা শিখেছি। খরচ যদি হয় সেটি হলো আমাদের কার সাথে বিয়োগ হবে, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে আমাদের। আমরা দিলাম তারিখ হলো আমাদের 5 তারিখ দিয়ে আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করলাম 25,000 টাকা, লিখে দিলাম ক্রয় হিসাব। অপরদিকে নগদ হ্রাস পেয়েছে, নগদও বাদ দিলাম আমরা 25,000 টাকা। এখন 90 থেকে 25 যদি বাদ দিই আমরা পেয়ে যাব 65,000 টাকা। অপরদিকে আমরা মূলধন থেকে যদি 25,000 টাকা বাদ দিই তাহলে পেয়ে যাব 65,000 টাকা। গতদিন যেটি করেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো একেবারে মাসের শেষ তারিখে এসে আমরা যোগ বিয়োগ করেছিলাম। আজকে যেটি করব সেটা হলো যে প্রত্যেকটা তারিখের সাথে আমরা যোগ বিয়োগ করে অঙ্ক ফিগারটুকু আমরা দেখাই দিব। অর্থাৎ গত অঙ্কের সাথে আজকের অঙ্কের যে পার্থক্য হবে সেটি হলো যে আমরা ওইভাবে অঙ্ক করতে পারি তো এবং এইভাবে অঙ্ক করতে পারি। তবে এইভাবে যদি অঙ্কটা করা হয় তাহলে প্রতিটা তারিখে হিসাব সমীকরণের যে উপরে যে আমরা দিয়ে রেখেছি এ সমান এল প্লাস ওই, সেটা প্রমাণ করতে আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। অর্থাৎ হলো প্রত্যেকটা তারিখের দ্বারাই সেটি এ ইজিক্যাল টু এল প্লাস ওই আমরা প্রমাণ করতে পারি। আমরা 10 তারিখের এন্ট্রিটা যদি একটু লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, আমাদের দেওয়া আছে ধারে পণ্য ক্রয়। আগেরটা ছিল আগের তারিখে 5 তারিখে ছিল আমাদের নগদে পণ্য ক্রয়, আর এখন আছে আমাদের ধারে পণ্য ক্রয়। অর্থাৎ ক্রয় যদি নগদ হোক আর ধারে হোক, ক্রয় করলে খরচ কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এইখানে যদি দুটো পক্ষকে আমরা জড়িত করি বা দুটো পক্ষকে প্রথমে আইডেন্টিফাই করি তাহলে একটি খরচ পেয়ে গেছি, অর্থাৎ ই পেয়ে গেছি। অপরটি কি ধারে, ধারে মানে কি কার সৃষ্টি হয়, পাওনাদারের সৃষ্টি হয় বা প্রদেয় হিসেবে সৃষ্টি হয়, অর্থাৎ এল। তাহলে লক্ষ্য করে দেখো এখানে দুটি পক্ষ পাইছি, একটি হলো দায়, অপরটি হলো আমাদের খরচ। আমরা খরচের নেচারটা যেটা জেনেছি, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায়ের যে নেচার বা বৈশিষ্ট্য আমরা জানি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ এখানে বিপরীতমুখী চরিত্র বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। আমরা 10 নাম্বার এন্ট্রি যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে এবং দায়ও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ধারে পণ্য ক্রয় করলে, ক্রয় যেহেতু করা হয়েছে পণ্য ক্রয়, খরচ বৃদ্ধি পেয়েছে, টাকা ভবিষ্যতে প্রদান করতে হবে, অর্থাৎ দায়ের পরিমাণ আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর দায় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট। আমরা 10 তারিখের এন্ট্রিটার জাবেদা এখন লিখে নিব। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ দেওয়া আছে আমাদের 15,000। এখন যাবে তা ক্রয় হিসাব ডেবিট মানে ক্রয় মানে খরচ। নিঃসন্দেহে তোমরা মনে রাখতে পারতেছো এটা মালিকানা সত্ত্ব থেকে আমরা তারিখ দিব 10, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব আমরা 15,000 টাকা। এইখানে আবার লিখে দিব ক্রয় হিসাব। অপরদিকে দায় বৃদ্ধি পেয়েছে, দায়ের কাছে লিখে দিব, যোগ করে দিব 15,000। তাহলে আমরা যদি এখন যোগ নামাই তাহলে এখানে 65,000 65,000ই থাকলো, এখানে নেই।
দায় 15,000 হলো এবং মালিকানা সত্ত্বের পরিমাণ আসলো 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রমাণ করতে পারি প্রত্যেকটি তারিখ দ্বারা। লক্ষ্য করে দেখো, 10 তারিখে ব্যালেন্স আসছে 65,000, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল হলো আমাদের 65,000 টাকা, অর্থাৎ দুই পারে আমাদের সমান হয়ে গেছে। পরের এন্ট্রি যদি আমরা 15 তারিখ লক্ষ্য করে দেখি, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই আমাদের দেওয়া আছে নগদে আসবাবপত্র ক্রয়। আমার প্রথম প্রশ্নটা হলো শিক্ষার্থীর কাছে যে প্রতিটা লেনদেন পড়ার পরে আমাকে যে 6টার মধ্যে দুটো পক্ষকে আগে আইডেন্টিফাই করতে হবে। এইখানে দেওয়া আছে নগদে আসবাবপত্র ক্রয়, অর্থাৎ নগদ সংশ্লিষ্ট, অর্থাৎ হলো সেটা অ্যাসেটস। অপরদিকে আসবাবপত্র অর্থাৎ হলো মূলধন জাতীয় সম্পত্তি ক্রয়, অর্থাৎ হলো যদি ক্রয়ের সাথে কোনো সম্পত্তির নাম উল্লেখ থাকে তাহলে ক্রয়টাকে আর কোনো বিশেষ গুরুত্ব না দিয়ে ওই সম্পত্তিটাকে গুরুত্ব দিতে হয়, কারণ ক্রয় করেছে এটা কি? আসবাবপত্র। প্রশ্ন আসতে পারে, স্যার আগের পণ্য ক্রয়ের সাথে আসবাবপত্র ক্রয়ের পার্থক্যটা কি? ওই ক্রয়টা হলো মুনাফা জাতীয় ক্রয়, এটাই হলো মূলধন জাতীয় ক্রয়। মুনাফা জাতীয় ক্রয় করা হয় আয় অর্জনের জন্য, মূলধন জাতীয় ক্রয় করা হয় সম্পত্তি অর্জনের জন্য। তাহলে এখানে নগদ সম্পত্তি, আসবাবপত্র সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করতে হবে দুইটাই সম্পত্তি। এখন সম্পত্তির নেচারটা আমরা কি জানি? সম্পত্তির নেচারটা জানি যে একটি সম্পত্তি বৃদ্ধি পেলে আরেকটি সম্পত্তির হ্রাস পায়। তাহলে যে সম্পত্তিটি আমার বৃদ্ধি পেয়েছে সেটি আমরা ডেবিট করব, এবং যে সম্পত্তিটি আমার হ্রাস পেয়েছে সেই সম্পত্তিটাকে আমরা ক্রেডিট করব। তাহলে নগদে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বাড়বে এবং নগদ টাকার পরিমাণ কমে যাবে। আমরা 15 তারিখে জাবেদা লিখব। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমার 30,000 টাকা। এখন আমরা জাবেদা লিখলাম না আসবাবপত্র ডেবিট, আসবাবপত্রের ঘরে যা যোগ করে দিব 30,000 টাকা এবং নগদের ঘরে যা বিয়োগ করে দিব 30,000 টাকা। কারণ সম্পত্তি ক্রেডিট মানে ওই সম্পত্তি থেকে বিয়োগ, এবং সম্পত্তি ডেবিট মানে ওই সম্পত্তির ঘরে যোগ। তাহলে আমরা তারিখ দিলাম প্রিয় শিক্ষার্থী 15 তারিখ। নগদ থেকে বাদ দিয়ে দিলাম আমরা 30,000 টাকা, আসবাবপত্রের ঘরে যোগ করে দিলাম আমরা 30,000 টাকা। এখন যদি আমরা যোগ নামাই তাহলে পাই নগদের ঘরে 25,000, 35,000 টাকা, এবং আসবাবপত্রের ঘরে পাই 30,000 টাকা। 15,000 থেকে গেল এবং 50,000 টাকাও থেকে গেল। আমরা যদি প্রুফ করি তাহলে দেখতে পাবো এ পারেও আমার 65,000 টাকা, ওই পারেও আমাদের 65,000 টাকা। এটি গেল আমাদের 15 তারিখের লেনদেনের ফলাফল। আমরা 20 তারিখের লেনদেনটা যদি একটু দেখি প্রিয় শিক্ষার্থী, নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ নগদ উল্লেখ আছে, তাহলে নগদ মানে সম্পত্তি একটি পেয়ে গেছি। অপরদিকে বিক্রয়, বিক্রয় মানে আয়, অর্থাৎ এখানে দুটি পক্ষ পেলাম, একটি সম্পত্তি অপরটি আয়। আমরা সম্পত্তির নেচার জানি, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে আয়ের নেচার জানি, আয় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট, অর্থাৎ বিক্রয় করলে আয় বাড়ে এবং নগদে বিক্রয় করলে আমাদের নগদও বৃদ্ধি পায়। অর্থাৎ এই 20 নম্বর এন্ট্রি যেটি দেওয়া আছে, নগদে পণ্য বিক্রয় কারবারে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব অর্থাৎ আয়ের পরিমাণ আবার বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ কি সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট। এখন 20 তারিখে আমরা যদি জাবেদা লিখি তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আমার 45,000 টাকা। আমরা প্রথমে যে আগে 20 তারিখ দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করতে হবে নগদান ডেবিট মানে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগদের ঘরে যোগ করলাম আমরা 45,000, বিক্রয় আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, যোগ করে দিলাম আমরা
45,000, লিখে দিলাম বিক্রয় হিসাব। এখন যদি আমরা আবার যোগ করে দিই, 0 হাতে 1, 4, 80,000 যোগ 30,000, ওই পারে হ্যাঁ প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, 80,000-এর সাথে 30,000 যদি আমরা যোগ করে নিই তাহলে পাবো আমরা 1,10,000 টাকা। অপরদিকে 95,000-এর সাথে যদি 15,000 যোগ করে দিই তাহলে আমরা পাবো 1,10,000 টাকা। অর্থাৎ দুই দিকেই আমার প্রমাণ হয়ে গেছে। আমরা 25 তারিখের এন্ট্রি দেখব। 25 তারিখে আমার লিপিবদ্ধ করা আছে আসবাবপত্রের উপর অবচয়। লক্ষ্য করতে হবে কার উপর অবচয়? আসবাবপত্রের উপর অবচয়। তাহলে নিঃসন্দেহে আসবাবপত্র কমে যাবে। আর অবচয়টা হলো আমাদের খরচ, খরচের পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যেটি পেলাম সম্পত্তি এবং খরচ দুটো আইটেমকে বা দুটো পক্ষকে পেলাম, এবং দুটো পক্ষের নেচার জানি আমরা একই, সম্পত্তি আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে যেহেতু দুটো পক্ষের নেচার একই, তাহলে আমরা জানি যে পক্ষটা বৃদ্ধি পেয়েছে সেই পক্ষটা হবে ডেবিট, এবং যে পক্ষটা হ্রাস পেয়েছে সেই পক্ষটা হবে আমাদের ক্রেডিট। বৃদ্ধি পেয়েছে অবচয়, তাহলে অবচয় আমরা ডেবিট করব। অবচয় খরচ হিসাব ডেবিট। পুঞ্জীভূত টাকার পরিমাণ আছে আমাদের, আমি এই জাবেদাটাকে একটু অন্যভাবে লিখেছি প্রিয় বন্ধুরা, একটু দেখতে হবে। আমরা প্রথমটা লিখলাম অবচয় খরচ হিসাব ডেবিট, পরে লিপিবদ্ধ করলাম আসবাবপত্র হিসাব অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা যখন শুধুমাত্র জাবেদা করব, ভালো করে মনে রাখতে হবে এই অবচয়ের জাবেদাটাকে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটা ডিরেক্ট মেথড আর একটা ইনডিরেক্ট মেথড। আমরা যখন সরাসরি জাবেদা করব, ভালো করে মনে রাখতে হবে, যখন সরাসরি জাবেদা করব তখন করব আমরা অবচয় খরচ হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় বা পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র দিতে পারো, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমরা হিসাব সমীকরণ তৈরি করব তখন আমরা লিখবো অবচয় খরচ হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে আমরা যেটি শিখলাম, অবচয় হলো খরচ, খরচ মানে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, আর আসবাবপত্র মানে সম্পত্তি, সম্পত্তি ক্রেডিট মানে আসবাবপত্র থেকেও বাদ যাবে। 25 তারিখ আমরা আগে দিয়ে নেব প্রিয় শিক্ষার্থী, দিয়ে নিলাম। আমার আসবাবপত্র ক্রেডিট আছে, আসবাবপত্র থেকে বাদ দিলাম আমরা 10,000 টাকা, আর মালিকানা সত্ত্ব থেকেও বাদ দিলাম, যেহেতু খরচ আমরা এখানে লিখে দিলাম অবচয় খরচ। এখন যদি আমরা টান দিই তাহলে পাই এখানে 80,000, 80,000-ই থেকে গেল, আর এইখানে আবার 30 থেকে 10 বাদ দিলে আমরা পেলাম 20,000, এখানে 15,000 থেকে গেল, এবং এইখানে পেলাম আমরা 95 থেকে 10 বাদ দিলে আমরা পেয়ে গেলাম 85,000 টাকা। এখন যদি আমরা দেখি 80,000 যোগ 20,000 সমান 1 লাখ টাকা, একইভাবে এখানে 85,000-এর সাথে 15,000 টাকা যোগ করলে আমার হয়ে গেল 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমরা বলেছি প্রতিটা আইটেম যদি লেনদেন হয় তাহলে তার জাবেদা যেমন হবে, অপরদিকে হিসাব সমীকরণও সেখান থেকে খুব সহজেই প্রস্তুত করা যাবে। আমরা 27 তারিখে একটু লক্ষ্য করে দেখি। 27 তারিখে যে এন্ট্রিটা আমাদের আছে, কর্মচারীদের বেতন প্রদান। এখানে নগদ উল্লেখ না থাকলে প্রদান মানে আমরা ধরে নিব যে নগদে সেটি উল্লেখ প্রদান করা হয়েছে। তাহলে বেতন আমরা দুটো পেলাম, একটা বেতন আর একটি প্রদান, অর্থাৎ কর্মচারীদের বেতন প্রদান করেছে। বেতন হলো খরচ, অপরটিকে নগদ, প্রদান মানে নগদ টাকা, নগদ সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ হলো আমাদের এখানে দুটো পক্ষ পেয়ে গেলাম, একটি হলো সম্পত্তি অর্থাৎ নগদ হলো সম্পত্তি, এবং বেতন হলো খরচ, অর্থাৎ একটি পক্ষ সম্পত্তি, অপর পক্ষটি হলো খরচ, অর্থাৎ হলো দুটোর নেচার হলো আমাদের একই, অর্থাৎ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে বেতন মানে কি, বেতন প্রদান করলে খরচের পরিমাণ কারবারে বৃদ্ধি পায়, আর নগদ টাকা কারবার থেকে চলে গেলে নগদের পরিমাণ
হ্রাস পায়। তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তির পরিমাণ নগদ টাকা হ্রাস পেয়েছে। আমরা জাবেদা লিখে দিব এখন 27 তারিখ বেতন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 9,000 টাকা। আমরা জাবেদা দেখে বুঝে নিলাম বেতন মানে খরচ, খরচ মানে মালিকানা সত্ত্ব থেকে আবার বিয়োগ হবে। আমরা দিয়ে দিলাম এখন 27 তারিখ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব আমরা 9,000 টাকা, লিখে দিলাম বেতন খরচ। আর নগদ টাকা কমে গেছে, নগদ থেকেও বিয়োগ দিলাম আমরা 9,000 টাকা। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, 80 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 71,000 টাকা। এইখানে 20,000 থাকলো, তাহলে থাকলো আমাদের 91,000 টাকা। এখানেও তাই থাকলো 15,000 টাকা। অপর দিকে 5 9 আছে কয়ে 15 6 হাতে 1 76,000 টাকা আর 15,000 টাকা যোগ করলে আমরা এখানেও পেয়ে যাব 91,000 টাকা। অর্থাৎ হলো এটাও আমাদের যোগফল। সর্বশেষ 30 তারিখে যেটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে। পাওনাদারকে অর্থ প্রদান করা হয়েছে। পাওনাদারকে অর্থ আমরা এখানে নগদ লিখে দিলে হয়তো তোমাদের জন্য আরো সুবিধা হতো। তবে একটি কথা মনে রাখবা, আদায় এবং পরিশোধ যদি কথাটা উল্লেখ থাকে, ভালো করে মনে রাখতে হবে। নগদ উল্লেখ না থেকেও যদি আদায় এবং পরিশোধ উল্লেখ থাকে, আদায় মানে নগদে প্রাপ্তি, পরিশোধ মানে নগদে প্রদান। অর্থাৎ মনে রাখতে হবে যে নগদে প্রদান, নগদে আদায়, নগদ উল্লেখ না থেকেও যদি অঙ্কে থাকে যে বিক্রয় বাবদ প্রাপ্তি, ক্রয় বাবদ প্রদান, অথবা পাওনাদারকে প্রদান, অথবা বেতন প্রদান, মজুরি প্রদান, ভাড়া প্রদান, এই প্রদান যদি অর্থ উল্লেখ থাকে তাহলে জানতে হবে সেটি নগদে প্রদান, এবং প্রাপ্তি যদি উল্লেখ থাকে তাহলে জানতে হবে সেটা নগদে প্রাপ্তি। তাহলে এখানে যারা পাওনাদারকে অর্থ প্রদান মানে নগদ টাকা কারবার থেকে চলে গেছে, কাকে প্রদান করা হয়েছে? পাওনাদারকে, মানে দায়ী। পাওনাদার মানে আমাদের লায়াবিলিটিস। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ এখানে দুটো পক্ষ পেলাম, একটি সম্পত্তি আর একটি দায়। আমরা নেচারটা জানি দুটোর বিপরীত ধর্মী। সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এখানে যেটি হয়েছে, সম্পত্তিও কমে গেছে, দায়ও কমে গেছে। অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করা হলে পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, আর নগদে প্রদান করা হলে নগদের পরিমাণও হ্রাস পাবে। আমরা জানি নগদ হ্রাস পেলে হয় ক্রেডিট, অর্থাৎ সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট, আর দায় হ্রাস পেলে হয় ডেবিট। তাহলে পাওনাদারকে তাহলে আমরা লিখব যেটি হ্রাস পেয়েছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমাদের 17,000। তোমরা লক্ষ্য করে দেখো, পাওনাদার হিসাব ডেবিট করেছি, মানে দায়কে ক্রেডিট করলে দায় বৃদ্ধি পায়, দায়কে ডেবিট করলে দায়ের পরিমাণ হ্রাস পায়। তাহলে দায়কে হ্রাস পেলে দায়ের থেকে আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ হলো 17,000 টাকা এখানে বিয়োগ করে দিলাম। অপর দিকে নগদ পরিমাণ হ্রাস পেয়েছে, নগদ থেকেও আমরা বাদ দিয়ে দিলাম 17,000 টাকা। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 7 আছে কয় 11 4 হাতে 1 2 54,000 টাকা এবং 20,000 টাকা। এই দিকে লক্ষ্য করে দেখো মাইনাস 2,000 টাকা থাকলো, অপর দিকে এখানে আমার 76,000 টাকা থাকলো। এখন যদি আমরা আর যেহেতু নেই আমাদের এন্ট্রি গুলো যদি এখন যোগ করে দেখি, দেখো 54,000 আর 20,000 74,000। 76,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে আমাদের হয় 74,000 টাকায়। যদিও প্র্যাকটিক্যালি এরকম না থাকতে পারে, তবে একটু টেকনিক্যালি তোমাদের দেখেছি, যদি এরকম নেগেটিভ ফিগার না আসে অবশ্যই নেগেটিভ ফিগারটাই রেখে দিবে। তোমার মনে হতে পারে
যে স্যার 15,000 টাকা থেকে তো 17,000 টাকা বিয়োগ হয় না। কিন্তু যদি অঙ্কে দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে কোনো প্রশ্ন নেই, যদি দেওয়া থাকে তাহলে যেটি পজিটিভ আসলে পজিটিভ ফিগার লিখবা, নেগেটিভ আসলে নেগেটিভ ফিগার। এই নেগেটিভ ফিগারকে তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা কোথাও বিয়োগ চিহ্ন দিইনি, বিয়োগ চিহ্ন না দিয়ে কি দিয়েছি, ব্র্যাকেট দিয়েছি। ব্র্যাকেট মিন্স অর ব্র্যাকেট ইন্ডিকেট নেগেটিভ, অর্থাৎ হলো ব্র্যাকেটটাকে মাইনাস হিসাবে ইউজ করা যায়। তোমরা এই ব্র্যাকেটের পরিবর্তে মাইনাস ফিগারও ইউজ করতে পারো। এখন আমরা যদি এটাকে প্রুভ করতে বলি যে হিসাব সমীকরণ, আমরা মুখে মুখে তো প্রুভ করলাম প্রিয় শিক্ষার্থী, আমরা মুখে মুখে প্রমাণ করলাম। তোমাকে যদি বলে প্রুভ ইট, প্রুভ ইট না বললেও আমরা প্রুভ ইট করে দিব। এখন যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা জানি এ সমান এল প্লাস ওই বা 54,000 যোগ 20,000 সমান মাইনাস 2,000 যোগ 76,000 বা এইখানে পেলাম 74,000 ইজিক্যাল টু 74,000 প্রমাণিত, অর্থাৎ আমাদের প্রুভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা, এবং এখন যদি আমরা মন্তব্যের কলামে যাই, এটি আমরা 10 মার্কের একটা অঙ্ক করার চেষ্টা করেছি। তোমাদের সৃজনশীল প্রশ্নে 10 মার্কেরই একটা অঙ্ক আসে, সে 10 মার্কের প্রশ্ন যদি আসে তাহলে তোমাদেরকে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবং আইটেমের দিকে লক্ষ্য করে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8টি আইটেম দ্বারা আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করেছি। অঙ্কে সাধারণত এরকম 7 8 9টা এরকমই আইটেম দেওয়া থাকে। প্রশ্নটা হলো যে লক্ষ্য করে দেখো যে আমরা একই সঙ্গে জাবেদা তৈরি করেছি এবং একই সঙ্গে আমরা হিসাব সমীকরণও প্রস্তুত করেছি তোমাদের সাথে। কেন? যেন আমরা দুটি পক্ষকে এমন ভাবে বুঝতে পারি যে আমি অঙ্কের শুরুর দিয়ে, অর্থাৎ হলো আমার ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে করে থাকো তাহলে লক্ষ্য করে দেখবা যে আমি একেবারেই তোমাদের কখনো অঙ্কে নিয়ে আসিনি। আস্তে 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 তোমাদের একটা বিষয় সম্পর্কে বিল্ড আপ করেছি, তারপরে অঙ্কে নিয়ে আসছি। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান আগে জেনেছি, তার বৈশিষ্ট্য জেনেছি, লেনদেন কাকে বলে। অর্থাৎ তোমরা এখন যদি লক্ষ্য করে দেখো যে এই যে যা কিছু করেছি সবকিছু লেনদেন থেকে, লেনদেন না হলে কোনো কিছু হয় না। অর্থাৎ লেনদেনের প্রথম আমরা হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা প্রথম দিন তোমাদের দিয়েছিলাম যে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং ইন এ সিগনিফিকেন্ট ম্যানার ইন টার্মস অফ মানি ট্রানজাকশন অ্যান্ড ইভেন্ট হুইচ আর ইন পার্ট অ্যাট লিস্ট অফ এ ফিনান্সিয়াল ক্যারেক্টার অ্যান্ড ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট দেয়ার অফ। ওইখানে কি বলেছিলাম যে টু আইডেন্টিফাই, টু রেকর্ড, অর্থাৎ আগে শনাক্ত করব সেটি লেনদেন কিনা এবং তারপরে রেকর্ড করব, জাবেদায় লিপিবদ্ধ করব। আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে জাবেদায় লিপিবদ্ধ করতে পারবো না। গত ক্লাসে আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখাইছিলাম তোমাদের, তখন বারবার আমি এই 6টা আধুনিক পদ্ধতিতে যে 6টি হিসাবকে, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব এবং সম্পত্তির যে শ্রেণীবিন্যাস, চলতি সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, স্পর্শনীয় সম্পত্তি এবং অস্পর্শনীয় সম্পত্তি এবং ভুয়া সম্পত্তি, মৌলিক সম্পত্তি, দায় ক্ষেত্রে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, আয় কাকে বলে, খরচ কাকে বলে, এবং তার উদাহরণগুলো দিয়েছিলাম। এই জন্য কেন বারবার তোমাদের লিখে দিয়েছিলাম, আমি এই জন্যই লিখে দিয়েছিলাম যে কারণ আমাকে প্রথম কাজটি হলো দুটি পক্ষকে শনাক্ত করা। এই দুটি পক্ষকে যদি আমি শনাক্ত করতে না যাই, যেমন যে কোনো লেনদেন দেখো, দুটি পক্ষকে আমরা সঠিকভাবে শনাক্ত করতে পেরেছি বলেই আমরা সেটি হিসাব সমীকরণে সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি, যার জন্য হিসাব সমীকরণের প্রমাণ আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। কিন্তু যদি আমরা একটা জায়গায় একটা পক্ষকেও যদি ভুলভাবে প্রমাণিত করতাম বা ভুলভাবে লিপিবদ্ধ করতাম এবং সেখান থেকে যদি আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করতাম, তাহলে ওই প্রস্তুতকৃত হিসাব থেকে আমরা কখনো একেবারে সঠিক এবং শুদ্ধ হিসাব সমীকরণ পেতাম না। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, লক্ষ্য করতে হবে তোমাদের, এবং নেচারটা লক্ষ্য করে দেখো। আমি এখন তোমাদের কয়টা বিষয় নিয়ে একটু কথা বলবো হিসাব সমীকরণের, খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়। সে বিষয়গুলো কি কি আছে আমাদের? একটি বিষয় হলো মনে রাখতে হবে তোমাদের, সেটি হলো দুইটি পক্ষ যদি একই দিকে হয়, অর্থাৎ হলো দুটি পক্ষ যদি একই দিকে হয়, ভালো করে মনে রাখতে হবে। 3-4টি ওয়ার্ড তোমাদের উচ্চারণ করবো আজকে। এটা গতকাল করিনি, আজকে অঙ্কের শুরু তো করিনি। কেন করি নাই? কারণ আমরা অঙ্কগুলো আগে দেখাই নিতে চেয়েছি তোমাদের। অঙ্ক করার পরে সেটি নিয়ে কথা বললে সেটি আমাদের কাছে বেশি বোধগম্য হয়, সেটি আমাদের কাছে ধারণ ক্ষমতা বেশি পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলেছিলাম যে
একই দিকে যদি হয়, আমরা 1 নাম্বার আইটেমে যদি দেখবো একটু লক্ষ্য করে, আমরা জাবেদা করেছি নগদান ডেবিট এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা এখন ওই যে উপরে যেটা লিখে রেখেছি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো সম্পত্তি সমান এল প্লাস ওই, অর্থাৎ সমানের এপারের একটা এন্ট্রি, ওই পারের একটা এন্ট্রি হলো। আমরা এখন একটার পর একটা নেশার আলোচনা করে নিব। যদি সমানের এপারের একটা এন্ট্রি, অর্থাৎ একটি হলো সম্পত্তি, অপরটি দায় বা মালিকানা সত্ত্ব যদি হয়, ভালো করে মনে রাখতে হবে। আবারও হিসাব সমীকরণ প্রস্তুতের সংক্ষেপে কতগুলো টেকনিক এখন শিখাই দেবো তোমাদের। একটি হলো, এক পক্ষ হলো সম্পত্তি, অপর পক্ষে হলো দায় বা মালিকানা সত্ত্ব। তাহলে মনে রাখতে হবে বাম পক্ষ অর্থাৎ সমানের বাম পারে যদি যোগ হয় তাহলে ডান পারে যে যোগ হবে, সমানের বাম পারে যদি বিয়োগ হয় তাহলে সমানের ডান পারে যেও বিয়োগ করতে হবে। তাহলে কি বললাম, যদি দুটি পক্ষ দুই পারে হয়, মনে থাকবে প্রিয় শিক্ষার্থী, দুটি পক্ষ লেনদেনের দুটি পক্ষ যদি দুই পার হয়, অর্থাৎ সমানের বাম পারে একটি পক্ষ এবং সমানের ডান পারে একটি পক্ষ, তাহলে কি হবে, এপারে বামে যোগ হলে ডানেও যোগ হবে, বামে বিয়োগ হলে ডানেও বিয়োগ হবে। যেমন আমরা 1 নাম্বার এন্ট্রিতে যেটি করেছি, নগদের সাথে যোগ করেছি, মালিকানা সত্ত্বের সাথে যোগ করেছি, অর্থাৎ হলো একটি সম্পত্তি অপরটি মালিকানা সত্ত্ব, এটা সমানের দুই পারে দুটি। আমার মনে হয় ব্যাখ্যা ক্লিয়ার। আমরা 2 নম্বরে যদি লক্ষ্য করে দেখো, আমরা কি পেয়েছি, একটি ক্রয় হিসাব, আরেকটি হলো নগদান হিসাব, অর্থাৎ একটি খরচ আরেকটি হলো সম্পত্তি। খরচ কার সাথে সম্পর্কিত প্রিয় শিক্ষার্থী, আমরা জানি খরচ হলো মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত, এটিও দুই পার, এটিও দুই পার। কিন্তু দুই পার হলে নেশারটা আমরা কি শিখেছি, যে এক পারে মাইনাস হলে অপর পারেও কি হয় মাইনাস, যার জন্য 5 তারিখে লক্ষ্য করে দেখো নগদ থেকেও বাদ গেছে, মালিকানা সত্ত্ব থেকেও বাদ দিয়েছে, মানে দুই পক্ষই আমরা বিয়োগ করেছি। 10 তারিখে যদি আমরা লক্ষ্য করে দেখি, ধারে পণ্য ক্রয়, এটি হলো একই পার, ধারে পণ্য ক্রয় এটি হলো একই পার, অর্থাৎ হলো লক্ষ্য করে দেখো ক্রয় এবং পাওনাদার, ক্রয় এবং পাওনাদার, অর্থাৎ হলো সমানের ডান পারে একটি হলো দায়, অপরটি মালিকানা সত্ত্ব। যদি একই পারে হয়, দুটি পক্ষই যদি সমানের একই পারে হয়, হয় বাম পক্ষে অথবা ডান পক্ষে, অর্থাৎ শুধু সম্পত্তি বাচক দুটি অথবা দায় এবং মালিকানা সত্ত্ব বাচক দুটি, তাহলে একটি প্লাস হলে অপরটি মাইনাস হবে। দুই পারে হলে কি বললাম প্রিয় শিক্ষার্থী, দুই পারে হলে একটি প্লাস হলে অপর আইটেমটিও প্লাস হবে, একটি আইটেম মাইনাস হলে অপর আইটেমটিও মাইনাস হবে। কিন্তু একই পারে যদি হয়, কি বললাম, একই পারে যদি হয় তাহলে একটি প্লাস হলে অপরটি মাইনাস হবে। যার জন্য 10 তারিখে লক্ষ্য করে দেখো, আমরা পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাওনাদারের সাথে যোগ করেছি, খরচ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের সাথে বিয়োগ করেছে, অর্থাৎ একটি প্লাস হয়েছে, অপরটি মাইনাস হবে। প্রশ্নটা হলো যে আগে প্লাস পরে মাইনাস, এমনটি না, নেচারের উপর ভিত্তি করে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে, আর হ্রাস পেলে, খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য বিয়োগ হয়েছে। আচ্ছা, তারপরে যদি 15 নম্বরে আমরা আইটেমে দেখি, নগদে আসবাবপত্র ক্রয়, এখানে দুটি সম্পত্তি বাচক, অর্থাৎ হলো এটি হলো সমানের বাম পক্ষে একই পার, একই পারের যে নেচারটি আমরা শিখেছি, একটি প্লাস হলে অপরটি মাইনাস হবে। যার জন্য লক্ষ্য করে দেখো আসবাবপত্রের সাথে আমরা যোগ করেছি এবং নগদ থেকে 30,000 টাকা আমরা বিয়োগ করেছি। 25 তারিখে আমরা যেটি পেয়েছি প্রিয় শিক্ষা, 20 তারিখে যেটি পেয়েছি, নগদে পণ্য ক্রয় প্রিয় শিক্ষার্থী, নগদ বৃদ্ধি পেয়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হলো একটি সম্পত্তি সংক্রান্ত আর একটি মালিকানা সত্ত্ব দুই পারে, তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে, অপর পারে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, দুই পারে দুটো অ্যান্টি প্লাস হয়ে গেছে। 25 তারিখে যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখবো আসবাবপত্রের অবস্থায় একটি সম্পত্তি আর একটি খরচ, ওটা অবশ্যই সমানের দুই পারে। আর দুই পারে হলে কি হবে, সম্পত্তি বৃদ্ধি পেয়ে হ্রাস পেয়েছে, সম্পত্তি থেকে বিয়োগ করেছি, মালিকানা সত্ত্ব থেকেও বিয়োগ করেছি, অর্থাৎ দুই পার হলেই প্রথমটা যদি মাইনাস হয় পরেরটাও মাইনাস হবে, প্রথমটা প্লাস হলে পরেরটাও প্লাস হবে। 27 তারিখে যেটি আছে প্রিয় শিক্ষার্থী, আমাদের কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে, এখানে দুটি পক্ষ, একটি সম্পত্তি আর একটি খরচ, এখানে খরচ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়েছে, নগদ হ্রাস পেয়েছে, নগদ থেকে হ্রাস পেয়েছে, অর্থাৎ দুই পারে প্রথমটা মাইনাস হয়েছে, পরেরটাও মাইনাস হয়েছে। পাওনাদারকে অর্থ প্রদান, এটাও দুই পারে, একটা দায় আর একটা সম্পত্তি। এখানে আমরা যেটি দেখাইছি সেটি হলো আমাদের পাওনাদারও হ্রাস পেয়েছে, পাওনাদার থেকে বিয়োগ করেছি, নগদ হ্রাস পেয়েছে, নগদও বিয়োগ করেছি। অর্থাৎ আমরা যে 4টি ফিগার জানলাম, ভালো করে মনে রাখতে হবে, হিসাব সমীকরণের সহজ শর্ত হলো 4টি। যদি দুটি পক্ষই এক পারে হয়, সমানের যে কোনো এক পারে, অর্থাৎ দুটোই সম্পত্তি বাচক, অথবা একটি দায় অপরটি মালিকানা সত্ত্ব বাচক,
তাহলে একটি প্লাস হলে অপরটি প্লাস, একটি মাইনাস হলে অপরটি মাইনাস। কিন্তু সমানের দুই পারে যদি হয় তাহলে একটি প্লাস হলে অপরটিও প্লাস, একটি মাইনাস হলে অপরটি মাইনাস। শুধুমাত্র একই পার হলে একটি প্লাস হবে এবং অপরটি মাইনাস হবে। এই দিয়ে আমরা, এবং তোমাদের বারবার বলার যেটা চেষ্টা করেছি যে আধুনিক হিসাব বিজ্ঞানের যে 6টা ফর্ম, সেই 6টা ফর্ম তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই দুটি পক্ষ এর মধ্যেই আমাদের অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক অঙ্ক করলাম, অনেক জানলাম, শিখলাম। আমরা গতদিন এই অঙ্কটাই তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কতটুকু করেছো সেটা এখন অঙ্কের সাথে মিলে নিলেও পারতেছো। আমরা আজকে আরেকটু হোমওয়ার্ক তোমাদেরকে দিব, তোমরা একটু সুন্দর করে স্লাইড শোর দিকে লক্ষ্য করো এবং পাশাপাশি তোমরা সেটির তোমরা যেটিকে বলে একটি ছবি নিয়ে নাও। এবং আমরা এই শেষেই আমরা আজকে প্রশ্নোত্তরে চলে আসবো। তোমরা যদি লক্ষ্য করে দেখো যে 2013 সালের 1 ফেব্রুয়ারি তারিখে জনাব নকিব ব্যবসায়ী 80,000 টাকা বিনিয়োগ করেন। 2 তারিখে অর্থাৎ 2 ফেব্রুয়ারি সে নগদে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 4,000 টাকা। কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় যদি উল্লেখ থাকে, কোনো ব্যক্তির নিকট ক্রয় বিক্রয় উল্লেখ থাকলে এবং নগদ যদি উল্লেখ না থাকে তবে সেটিকে ধারে উল্লেখ করতে হয়। অর্থাৎ নগদে ক্রয় বিক্রয়, এখানে নগদে ধারে ক্রয় হয়ে গেছে। করিমের নিকট থেকে চেক পাওয়া গেল 6,000 টাকা, নগদে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। এটিকে তোমরা একটা মোবাইল ক্যাপচারিং এর ছবি নেও অথবা তোমাদের স্লাইড শো তোমরা পাবা। এরপরে স্লাইড শো যে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এরপরে আছে আমাদের প্রাপ্য বিলের বিনিময়ে মাল বিক্রয় করা হলো 5,000 টাকা, নগদে বেতন প্রদান 2,000 টাকা, চেকে ভাড়া প্রদান 3,000 টাকা। আর 9 তারিখে বলা হচ্ছে 4 তারিখের প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো এবং 10 তারিখে বলা হয়েছে রহিমের নিকট 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান করা হলো। অর্থাৎ রহিম নামে একজন ভদ্রলোক, সে আমাদের কাছে 10,000 টাকা পাবে, পূর্ণ নিষ্পত্তিতে তাকে 9,800 টাকা প্রদান করা হয়েছে। এবং কামালের প্রাপ্য, কামালের কাছ থেকে 9,000 টাকা পাওয়া যাবে এবং তার প্রেক্ষিতে 8,900 টাকা প্রদান করা হলো। এইখানে একটু এন্ট্রি মনে হয় একটু আমি আরেকটু আবার একটু দেখে নিই তোমাদের, তারপরে বলতেছি। রহিম এবং কামাল আমাদের করিমের নিকট থেকে চেক পাওয়া গেল, রহিমের নিকট থেকে পণ্য ক্রয় এত টাকা। তোমরা এই দুটো এন্ট্রির একটা একটু কাজ করবে প্রিয় শিক্ষার্থী। সেটি হলো প্রথম যেটি আছে সেটি হলো আমাদের রহিমের নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান না পাওয়া গেল লিখে দিবা। তোমরা এখানে লিখে দিবা তোমরা পাওয়া গেল বা প্রাপ্ত হলো 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। এবং পরের স্লাইড যেটি আছে সেটি হলো এটা ঠিকই থাকবে, 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,900 টাকা প্রদান করা হলো। তাহলে যে কারেকশনটা আমি তোমাদের শুধু দিলাম সেটি হলো 10 নাম্বার এন্ট্রিতে, সেটি হলো 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান না পাওয়া গেল বা প্রাপ্ত হলো। এখান থেকে তোমাদেরকে যেটি করতে হবে, এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো 4,000 টাকা। এখান থেকে করব আমরা প্রথমে যে করব সেটি হলো তোমাদের প্রথম কাজটা আমরা বা যে কাজটা দেব সেটি হলো হিসাব সমীকরণ প্রস্তুত করা, এবং তার আগে তোমরা জাবেদা অবশ্যই প্রস্তুত করবা। আমি আবারও শুরু থেকে এটার আমরা কোনটা কি কি হিসাব আমি বলে দিচ্ছি। জাবেদার ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে হবে প্রিয় শিক্ষার্থী, কারবারে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ আজকের 1 নাম্বার আর এটা একা কারবারে 1 নাম্বার বিনিয়োগ। এখানে দুটি পক্ষ পাবা। নগদে পণ্য বিক্রয় করা হলো, নগদ আর বিক্রয় সংক্রান্ত লেনদেন। ধারে পণ্য ক্রয় তারপরেরটা, এবং চেক পাওয়াকে নগদ টাকা বলেই আমাদের গণ্য করতে হয়। 5 তারিখে নগদে পণ্য ক্রয় করা, তুমি চাইলে ব্যাংক হিসেবে উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। নগদে পণ্য ক্রয় করা হলো, নগদ আর ক্রয় বা খরচ সংক্রান্ত লেনদেন। ব্যাংকে জমা দেওয়া হলো, নগদ আর ব্যাংক সম্পর্কান্ত লেনদেন। এবং প্রাপ্য বিলের বিনিময়, এটাও হলো বিক্রয় এবং প্রাপ্য বিল, একটি সম্পত্তি আর একটি আয়। বেতন প্রদান একটি খরচ, দুটি পক্ষ দেখো, একটি পক্ষ আছে খরচ, অপর পক্ষটি আছে সম্পত্তি। ব্যাংকে জমা দিলে ব্যাংক ডেবিট হবে এবং নগদান ক্রেডিট হবে। এখানে দুটোই সম্পত্তিবাচক, এবং এখানে দুটোই সম্পত্তিবাচক এবং তার সাথে বাট্টা যুক্ত আছে। এই বাট্টা নিয়ে 1 মিনিট একটু কথা বলবো প্রিয় শিক্ষার্থী। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের সাথে যদি বাট্টা উল্লেখ থাকে তবে সে বাট্টাটাকে বলা হয় কারবারি বাট্টা, এবং সে বাট্টা কারবারে অঙ্কে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু যদি
দেনাদারের কাছ থেকে আদায় এবং পাওনাদারকে পরিশোধ। ভালো করে মনে রাখতে হবে, দুটো ওয়ার্ড বললাম, দেনাদারের নিকট থেকে আদায় এবং পাওনাদারকে পরিশোধ অথবা পূর্ণ নিষ্পত্তি কথা উল্লেখ থাকলে জানতে হবে সেটি নগদ বাট্টা। আদায়ের ক্ষেত্রে হয় প্রদত্ত বাট্টা, যেটি অবশ্যই খরচ, আর প্রদানের ক্ষেত্রে হয় প্রাপ্ত বাট্টা, সেটি অবশ্যই আয়। আমি আবারও বললাম, আদায়ের ক্ষেত্রে যে বাট্টা মানে যে টাকা কম পাওয়া যায় সেটিকে বলা হয় প্রদত্ত বাট্টা, সেটি হলো কারবারের খরচ, এবং প্রদানের ক্ষেত্রে যতটুকু কম প্রদান করা হয় এটি হলো প্রাপ্ত বাট্টা, এটি হলো কারবারের জন্য আয়। তাহলে খরচ হলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে এবং আয় হলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। এই তাহলে খরচ হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করবো এবং আয় হলে মালিকানা সত্ত্বের সাথে আমরা যোগ করব। এই এন্ট্রিগুলো দিয়েই তোমরা একটি হিসাব জাবেদা তৈরি করবে এবং হিসাব সমীকরণ প্রস্তুত করবে। পাশাপাশি আমরা দিয়েছি যে অনগদ লেনদেনের পরিমাণ তোমরা চেষ্টা করবে, সামনের দিন এটা আমরা আবারও তোমাদের করে দেব। আগাম তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আগামী 15 তারিখে নিঃসন্দেহে এটি নিয়ে আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থী। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচ্য বিষয় জাস্ট 1 মিনিট বা 2 মিনিট শেষ করে আমরা প্রশ্নোত্তরে যাব, বা আমরা প্রশ্নোত্তরে এখন যাই, তারপরে শেষে এসে আবার 1 মিনিট 2 মিনিট আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এবং গত ক্লাসের যে কথাগুলো বলেছিলাম তারই আলোকে আমরা একটু প্রশ্নোত্তরগুলো দেখতে চাইবো, যে আমাদের প্রিয় শিক্ষার্থী কতটুকু অনুধাবন করতে পারলো, অথবা কোন কোন বিষয়গুলো তাদের এখনো লিঙ্কেজ রয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু প্রশ্নোত্তরে যাব। কারণ প্রশ্নোত্তর আলোচনা করলেই শিক্ষার্থীদের সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আমরা প্রথম থেকে শুরু করে দিই, দেখে আমাদের প্রশ্নোত্তরগুলো অনেক শিক্ষার্থী আমাদের এখানে আছে। সাগর ঘোষ, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভেরি গুড, থ্যাংক ইউ সাগর। জান্নাত তারা শর্মী আমাদের প্রিয় শিক্ষার্থী, এবং এই সমস্ত শিক্ষার্থীগুলোকে আমরা নিয়মিতভাবে পাচ্ছি আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। হাসিবা মোবাশ্বেরা লেখছে আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। 632 নগদান হিসাব ডেবিট, জান্নাত তারা শর্মী, নগদ বিক্রয় ক্রেডিট, থ্যাংক ইউ। আনকমন হালদার, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, অর্থাৎ হলো ধারে ক্রয়ের যেটি সেটি জাবেদা করেছে, নগদান ডেবিট মূলধন ক্রেডিট 1 নাম্বারেরটা এটি লিখেছে রেশমা। আরেকটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট, ভেরি গুড। অর্থাৎ তাহলে আমি যখন অঙ্ক করি সঙ্গে সঙ্গে তোমরাও জাবেদা করে যাচ্ছ, ইটস এ গুড সেন্টম ফর ইউ। ক্রয় হিসাব ডেবিট এটা লিখছে মুনতাসির আলম শান্ত, ভেরি গুড। আমাদের নিয়মিত শিক্ষার্থী জান্নাতারা শর্মী, তারটা তো পড়লাম, জান্নাতারা শর্মী প্রত্যেকটা এন্ট্রি সে লেখার চেষ্টা করতেছে। রেশমা ক্রয় ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট, অর্থাৎ হলো আমাদের যেটা আমরা দিয়েছি, অর্থাৎ সর্বশেষে আইটেম যেটা 17,000 টাকার, সে লিখেছে প্রদেয় হিসাব, জান্নাতারা শর্মী লিখছে। মুনতাসির আলম শান্ত, তাকে একই দেখলাম। আসবাবপত্র ডেবিট নগদেন, শুধু রোল নাম্বার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। শুভঙ্কর নীল, সবাই ওয়ালাইকুম সালাম। নুসরাত ফারিয়া, নগদান হিসাব জান্নাতারা শর্মী, প্রত্যেকটাকে স্যার আমাদের প্র্যাকটিসের জন্য বেশি বেশি অঙ্ক দেন যাতে ক্ষমতা দক্ষতা বেশি পাই। সে দক্ষতা বৃদ্ধি করার জন্যই আজকে জাবেদা হিসাব সমীকরণ অনেকগুলো দিয়েছি। যদি দেখি এটা ইউ আর সাকসেসফুল, দেন আরো অনেক বেশি করে আমরা দেব। ক্রয় হিসাব, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জভূত অবশ্যই, ভেরি গুড। প্রিয় একটু দাঁড়াতে হবে, প্রিয় রেশমা, অবশ্যই হিসাব ডেবিট পুঞ্জভূত অবস্থায়। যদি শুধুমাত্র জাবেদা তৈরি করতে বলে তখন এই আমরা এই জাবেদাটা লিখব, কিন্তু যদি হিসাব সমীকরণ করতে বলে তবে আমরা যেটি করব ডাইরেক্ট পদ্ধতিটা অবলম্বন করব, অর্থাৎ অবশ্যই ডেবিট এবং যেই সম্পত্তির অবশ্যই ওই সম্পত্তিটাকে আমরা ক্রেডিট করব। অথবা তুমি যদি পুঞ্জীভূত অবশ্যইকে দেখাতে চাও তাহলে তোমার দায় পাশে আরেকটি ঘর টানতে হবে, তবে সাধারণত এটি টানা হয় না। স্যার হিসাব সমীকরণে পুঞ্জীভূত অবশ্যয়ের ছক করা যাবে না, হ্যাঁ দায় পাশে করা যাবে, তবে সাধারণত করা হয় না। তোমরা দেখবা লক্ষ্য করে যতগুলো বই পুস্তকে আমরা দেখি সাধারণত এটি করা যাবে না। যাবে না কেন? যেহেতু লেনদেন, তাহলে অবশ্যই আমরা করতে পারি। পরে আমরা একটু দেখবো আর কি কি আছে। বেতন ডেবিট নগদান ক্রেডিট, প্রিয় শিক্ষার্থী রেশমা। তারপরে আছে সোমায়া ফেরদৌস রাত্রি। তারপর জান্নাতার স্যার আপনি আমাদের বই থেকে যে স্লাইড গুলো অঙ্ক দেন আমার আসবো সেখানে বুঝতে পারবো না, আপনাকে কমেন্ট করে। ও সমস্যা নেই, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট। তারপরে স্লাইড গুলো আমরা একটু দেখি কার কি প্রশ্ন আছে। আরো আসবাবপত্র মূলধন থেকে বাদ দিতে হবে। 27 তারিখের
মন্তব্য কি হবে? ভেরি গুড। 27 তারিখে আমরা লিখে দিয়েছি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো, বেতন খরচ লিখে দিয়েছি, হয়তো কোনো কারণে তোমার দৃষ্টিগোচর হয় নাই, কারণ খরচ হলে সেই খরচের নামটা দিলে সবচেয়ে বেটার হবে। আরেকজন লিখছে যে ব্যয় হিসাব। আমার এখানে একটু প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ব্যয়, নগদ টাকা অবশ্যই ব্যয়, তবে ব্যয় আর খরচের মধ্যে একটু পার্থক্য আছে অ্যাকাউন্টিং এর ভাষায়। ব্যয়ের মাধ্যমে কারবারে সম্পত্তির আগমন ঘটে, আর খরচের মাধ্যমে কারবারে আয়। সুতরাং আমরা ব্যয়গুলো যেগুলো মূলধন জাতীয় ব্যয় সেগুলোকে ব্যয় লিখবার, যেগুলো মুনাফা জাতীয় সেগুলোকে আমরা খরচ হিসেবে লিপিবদ্ধ করব। এই বলেছে ওটার মন্তব্য হবে না কারণ মূলধনে যোগ বিয়োগ হয়নি। আচ্ছা, বেতন না বাদ, বেতন হিসাব দিলে সবচেয়ে ভালো হয়। তারপরে কি আছে? বেতন হিসাব কোনটার মন্তব্য? নিচে আসো আমরা, আর কি আছে? বেতন প্রদান করা হয়েছে, নিচে আর কি আছে? একই জিনিসগুলো তোমরা করেছো। সবশেষ তারিখের মন্তব্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে যেটি বলেছিলাম একটু লক্ষ্য করতে হবে যে কেবলমাত্র মালিকানা সত্ত্বের সাথে যোগ বিয়োগ করলেই সেটির মন্তব্য হবে, যার জন্য তোমরা লক্ষ্য করে দেখো 15 তারিখ এবং 30 তারিখ মালিকানা সত্ত্বের সাথে কোনো যোগ বিয়োগ নেই, যার জন্য এই 2 তারিখে আমরা কোনো মন্তব্য করিনি। কেবলমাত্র মালিকানা সত্ত্বের সাথে যে তারিখে যোগ এবং বিয়োগ হবে সেই তারিখে আমাদের মন্তব্য করতে। লাইলা তাসলিম নরিন, না কারণ সর্বশেষ মালিকানা সত্ত্বের সাথে। হ্যাঁ ভেরি গুড নরিন। জান্নাত আরা শর্মী, পাওনাদারকে যখন টাকা প্রদান করা হয় তখন নগদ থেকে শুধু বাদ যায়, কারণ যখন ক্রয়। আচ্ছা নিচে আসে, এর জন্য পরে বাড়ির কাজে 4 তারিখের এগুলোকে আলাদাভাবে করা যাবে? ইয়েস, হোয়াই নট, করতে পারো তোমরা। বাট্টাটাকে কিভাবে হিসাব সমীকরণে করবো স্যার? আমি যেটা বারবার বললাম, আবার লক্ষ্য করে দেখো, আমি একটা কারেকশন দিয়েছি যে আদায়ের ক্ষেত্রে যে টাকা কম পাওয়া যায় সেটি হলো প্রদত্ত বাট্টা খরচ, প্রিয় শিক্ষার্থী, সেটি মালিকানা সত্ত্ব থেকে বাদ। আর সর্বশেষ এন্ট্রিতে যেটা কম টাকা প্রদান করা হয়েছে সেটি প্রাপ্ত বাট্টা, সেটি মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। আমাদের কি আর আছে নাকি? ভেরি গুড প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও সেই এন্ট্রির দিকে গেলাম, যেটি হোমওয়ার্ক তোমাদের দিলাম। আমরা আবারও যেখানে যাই, হোমওয়ার্কের ক্ষেত্রে যেটি আমাদের 10 তারিখের এন্ট্রি দেখো, রহিমের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। এর জাবেদাটাই আমি বলি দিই, নগদান হিসাব ডেবিট 9,800 টাকা, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 200 টাকা এবং দেনাদার রহিম হিসাব ক্রেডিট 10,000 টাকা। অপরদিকে আমাদের 11 তারিখের যদি আমি জাবেদা লিখি তাহলে দেব আমি পাওনাদার হিসাব ডেবিট 9,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,900 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 100 টাকা। তাহলে বাট্টা ক্রেডিট মানে আয় মালিকানা সত্ত্বের সাথে যোগ, আর বাট্টা ডেবিট মানে প্রদত্ত বাট্টা, সেটি হলো মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, আমাদের যেহেতু গ্রুপ আছে, গ্রুপে তোমরা যে কোনো প্রবলেম সেন্ড করবে, অথবা ব্যক্তিগতভাবে ফোন করেও তোমরা জেনে নিতে পারো। সবাইকে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।